dear students, myself Chinmoy Patro, assistant teacher of Banerjee High School. আজ আমি দশম শ্রেণীর গণিত বিষয়ের 3 নম্বর চ্যাপ্টার অর্থাৎ বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, দ্যাট মিনস থিওরেমস রিলেটেড টু সার্কেল, এই অধ্যায়টি আলোকপাত করব। তো প্রথমে গণিতের একটি শাখা জিওমেট্রি আমরা প্রত্যেকেই জানি। জিওমেট্রি মানেই ছবি। সেই জিওমেট্রির একটা অংশ আমরা আগে জেনে নিই। জ্যামিতি শিক্ষার মূল উদ্দেশ্য হলো ছাত্রছাত্রীদেরকে যুক্তিপূর্ণ চিন্তাধারার সহিত পরিচয় করিয়ে দেওয়া, যাতে তারা যুক্তিভিত্তিক চিন্তার মাধ্যমে প্রমাণ করিয়া কোনো সঠিক সিদ্ধান্তে উপনীত হতে সক্ষম হয়। অর্থাৎ আই থিঙ্ক জিওমেট্রি এমন একটি অংশ যেটা আমরা যদি ভালোভাবে সেটাকে রেডি করতে পারি, তাহলে আমাদের স্মৃতিতে ধরে রাখা অনেক সহজ হয় এবং যে কোনো ব্যাপারে আমরা যুক্তিভিত্তিক চিন্তার মাধ্যমে কোনো সঠিক সিদ্ধান্তও নিতে পারি। যাই হোক, জ্যামিতির উপপাদ্য অংশ করতে গেলে আমাদের কয়েকটা জিনিস জেনে নেওয়া দরকার। যেমন স্বতঃসিদ্ধ বা সিদ্ধান্ত, যেটাকে আমরা অ্যাক্সিওমস বা সেলফ এভিডেন্ট ট্রুথ বলি। অ্যাক্সিওমস অর সেলফ এভিডেন্ট ট্রুথ বলি। সেটা কি না, কিছু কিছু জিনিস আমরা এখানে নেব যেগুলো নিজে নিজে সিদ্ধান্ত, অর্থাৎ প্রমাণিত ধরেই আমরা সেটাকে এগোব। আরেকটা জিনিস প্রতিজ্ঞা বা প্রপোজিশন। সেটা কি, জ্যামিতিতে যে সমস্ত বিষয় আলোচিত হয় সেগুলি হচ্ছে প্রপোজিশন। অ্যাকর্ডিং টু প্রপোজিশন, জ্যামিতির দুটি অংশ, থিওরেম, প্রবলেম। থিওরেম কাকে বলবো না, থিওরেম মিনস উপপাদ্য, আর প্রবলেম মিনস সম্পাদ্য। উপপাদ্য কি জিনিস না, উপপাদ্য হচ্ছে এ প্রপোজিশন টু বি প্রুভড বাই চেন অফ রিজনিং লজিক্যালি অবভিয়াসলি। অর্থাৎ কোনো তত্ত্বকে আমরা যদি লজিক্যালি অর্থাৎ যুক্তি দিয়ে তার সত্যতা প্রমাণ করি, তখন তাকে আমরা বলবো থিওরেম বা উপপাদ্য। এই উপপাদ্য প্রমাণ করার জন্য আমাদেরকে কয়েকটা স্টেপ ফলো করতে হয়। নাম্বার 1, সাধারণ সূত্র, চিত্র, প্রদত্ত, প্রামাণ্য, অঙ্কন, প্রমাণ এবং সিদ্ধান্ত। অ্যাকচুয়ালি আমি যেটা বললাম অ্যাক্সিওমস, সেটা কি, আমরা ক্লাস 8-এ বা ক্লাস 9-এ বেশ কিছু উপপাদ্য পড়েছি, যেগুলো আমরা কাজে লাগাবো এখানে, কিন্তু আমরা প্রমাণ করব না, অর্থাৎ ধরেই নেব ওটা প্রমাণিত। যেমন ক্লাস 8-এ একটা উপপাদ্য আছে, কোনো একটি সরলরেখার উপর একটি সরলরেখা দণ্ডায়মান হলে দুটি সন্নিহিত কোণের সমষ্টি 180 ডিগ্রি, বা দুটি সন্নিহিত কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে হবে। এবং এই দুটোকে পরস্পরের কনভার্স থিওরেম বলা হয়, বিপরীত উপপাদ্য। কারণ এখানে যেটা দেওয়া আছে এখানে সেটা প্রমাণ করতে হবে, আর এখানে যেটা দেওয়া আছে এখানে সেটা প্রমাণ করতে হবে। এই ধরনের উপপাদ্য যখন আমরা পড়বো, তাদেরকে আমরা বলবো কনভার্স থিওরেম বা বিপরীত উপপাদ্য। সিমিলারলি প্রপোজিশনটা কি না, প্রপোজিশন হচ্ছে যেমন এক সমকোণ মানে 90 ডিগ্রি, এক সরল কোণ মানে 180 ডিগ্রি। এই ধরনের কিছু তত্ত্ব জ্যামিতিতে যে আমরা আলোচনা করি এবং সেটা ক্লাস 5-6 থেকেই পড়ে এসেছি, সেই ধরনের যে চিন্তাভাবনা, সেই ধরনের যে তত্ত্ব বা উক্তি বা যে মন্তব্যগুলো আমরা মনে রাখি এবং সেগুলোকে কাজে লাগাই উপপাদ্যের ক্ষেত্রে, সেগুলোকে আমরা বলবো প্রপোজিশন। এবং তার একটা অংশ থিওরেম, যেটা আমি বল স্টেপের মাধ্যমে আমরা একটা থিওরেম বা উপপাদ্যকে প্রমাণ করব। প্রবলেম বা সম্পাদ্য কি, তার আগে আমি এটা আরেকটু ডিসকাস করি। আমি একটা উপপাদ্য, অর্থাৎ আমাদের ক্লাস 10-এর বৃত্ত সম্পর্কিত উপপাদ্য আছে 31, 32, 33। আমি চেষ্টা করব 32 বা 33 যে কোনো একটি বা দুটি চেষ্টা করব, সময় যতটা পাবো তার মধ্যেই বোঝানোর চেষ্টা করব। তার মধ্যে বলি সাধারণ সূত্র কি। সাধারণ সূত্র মিনস যেটা বিবৃতি, যেটাকে আমরা সাধারণ নির্বাচনও বলতে পারি। অর্থাৎ সেখানে কোনো নাম থাকে না, পরীক্ষায় ওটি কিন্তু পরীক্ষায় করে যে প্রমাণ করো ড্যাশ নয় এরূপ কোনো জ্যায়ের উপর
বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করলে ওই লম্ব যেটিকে সমদ্বিখণ্ডিত করে, এই যে বিবৃতি, এটি পরীক্ষায় পড়ে। আমরা পরীক্ষার হলে দাগ নাম্বারটি বাদ দিয়ে, প্রমাণ করটি বাদ দিয়ে বাকিটা সাধারণ সূত্রে লিখে দেবো। অর্থাৎ এখানে কোনো নাম বা চিহ্ন কিছুই নেই। এরপরে আমরা ওই সাধারণ সূত্রকে ফলো করে আমরা চিত্র অর্থাৎ ছবি আঁকবো। যদি আমাকে বৃত্ত সম্পর্কিত আমরা লেখাটা পড়ে বুঝতে পারি তখন বৃত্ত আঁকবো। যদি কোনো সরলরেখার উপর কোনো সরলরেখা দণ্ডায়মান তার মানে সরলরেখা আঁকবো। কোনো ত্রিভুজের মধ্যমাত্র সমবিন্দু মানে ত্রিভুজ আঁকবো। অর্থাৎ ওই সাধারণ সূত্রকে ফলো করে আমরা চিত্র অঙ্কন করব। নেক্সট, এই সাধারণ সূত্রের দুটো অংশ, একটা প্রদত্ত, প্রমাণ। আমি পার্সোনালি প্রদত্ত কথাটা লিখি এবং অনেকেই এটাকে বিশেষ নির্বাচন বলেও চিহ্নিত করে। সাধারণ সূত্রকে আমরা সাধারণ নির্বাচনও বলতে পারি। এই বিশেষ নির্বাচন কেন? কেউ একজন যখন উপপাদ্য প্রমাণ করেন তিনি তার মতো নামকরণ করতে পারেন, বা স্টুডেন্টরাও যে যার নিজের মতো নামকরণ করতে পারে। অর্থাৎ আমি পার্টিকুলার কোনো নাম দিয়ে উপপাদ্যটি প্রমাণ করার চেষ্টা করব, তাই এটাকে বিশেষ নির্বাচনও বলতে পারি। আমি প্রদত্ত কথাটা লিখি এই কারণে যে আমার মনে হয় যে ম্যাথমেটিক্সের ক্ষেত্রে বা কোনো প্রবলেমের ক্ষেত্রে যেমন কিছু দেওয়া থাকে, কিছু প্রমাণ করতে হয়, এখানেও কিছু দেওয়া থাকে, কিছু প্রমাণ করতে হয়। সে কিছু দেয়া থাকে অর্থাৎ যেটা দেয়া থাকে সেটাই প্রদত্ত এবং যেটা প্রমাণ করতে হয় সেটাই প্রামাণ্য। তার মানেই আমার মনে হয় সাধারণ সূত্রের দুটো অংশ, একটি প্রদত্ত এবং একটি প্রামাণ্য। অর্থাৎ প্রথম যে পার্টটা সেটা প্রদত্ত থাকে, সেকেন্ড পার্টটা সাধারণত প্রামাণ্য। প্রামাণ্য কথা মানে কি প্রমাণ করব আমরা। এবার এই প্রামাণ্যকে অর্থাৎ কি প্রমাণ করব এটাকে লক্ষ্য করে আমাদেরকে আঁকতে হয়। সেই অঙ্কনটা কিন্তু টোটালি নিজে থেকে আঁকতে হয়। সেই জন্য আমরা অঙ্কন করিলাম, ল লে লাম দিয়ে এই কথাটি শেষ করতে হয়, অর্থাৎ এই বাক্যটি শেষ করতে হয়। নেক্সট কাজ প্রমাণ, অর্থাৎ প্রামাণ্য যেটা প্রমাণ করতে হবে তার উদ্দেশ্যে অঙ্কনকে কাজে লাগিয়ে, প্রদত্তকে কাজে লাগিয়ে যেভাবে আমরা লজিক্যালি প্রুভ করার চেষ্টা করব, দ্যাট মিনস প্রমাণ। নেক্সট সিদ্ধান্ত, কনক্লুশন, অর্থাৎ যেটা আমাকে প্রমাণ করতে বলা হয়েছে সেটাই সিদ্ধান্তে। সিদ্ধান্ত আমরা অনেক সময় লিখতেও পারি, নাও পারি। অঙ্কন ও সব উপপাদ্যের ক্ষেত্রে অঙ্কন থাকবে এমন কোনো বাধ্যতামূলক নাই, এমন কোনো বাধ্যতামূলক ব্যাপারটা নাই। সুতরাং আমি আমার প্রয়োজনে অঙ্কনটা করতেই পারি। নেক্সট সম্পাদ্য। সম্পাদ্য কি না, সম্পাদ্য খুব ইন্টারেস্টিং। সম্পাদ্য হচ্ছে যেটা ইংরেজি প্রবলেম। সম্পাদ্য তোমাদেরকে বললে তোমরা বুঝতে পারবে যে সম্পাদ্যটা কি। সম্পাদ্য দেখো, আমি একটা সরলরেখা আঁকলাম। এই সরলরেখার উপর যে কোনো মাপের একটি বৃত্তচাপ আঁকলাম। সমান মাপের বৃত্তচাপ নিয়ে এদিকে কাটলাম, এদিকে কাটলাম, এদিকে কাটলাম, এদিকে কাটলাম। এই যে চিত্রটি হলো এটা আমরা কি জানি, 90 ডিগ্রি অর্থাৎ সমকোণ। অর্থাৎ এটা আমরা কিভাবে বুঝলাম না, এটা আমার পদ্ধতি, আমি পদ্ধতিগতভাবে এটাকে আঁকার চেষ্টা করলাম। এরপর আমরা জানি কোন মাপার যন্ত্রের নাম, চাঁদা। চাঁদার সাহায্যে যদি এটা মেপে দেখি আমি দেখতে পাবো এটা 90 ডিগ্রি। অর্থাৎ আমি একটা পদ্ধতি বা প্রসেস ফলো করে আমি 90 ডিগ্রি বা কোনো একটা সরলরেখার উপর কোনো একটা লম্ব আঁকার চেষ্টা করলাম। তারপর সেটা সত্য কিনা তার জন্য চাঁদার সাহায্য নিয়ে এই কোণটা 90 ডিগ্রি কিনা পরীক্ষা করে দেখলাম। অর্থাৎ চিত্র এঁকে চিত্রের সত্যতা প্রমাণ করা, দ্যাট মিনস প্রবলেম বা সম্পাদ্য। আরেকবার বলার চেষ্টা করি। সাপোজ কোন একটি সরলরেখা, এরপর আমি একটা কোণ আঁকার চেষ্টা করছি, বৃত্তচাপ আঁকলাম, সেই মাপের বৃত্তচাপ নিয়ে আঁকলাম। এরপর এই বিন্দু এবং এই বিন্দু এটা যোগ করার চেষ্টা করলাম। এরপর চাঁদার সাহায্যে যদি এটা আমরা মাপি দেখতে পাবো 60 ডিগ্রি। অর্থাৎ আমি প্রথমে চাঁদার সাহায্য নিলাম না, একটা পদ্ধতিগতভাবে আমি 60 ডিগ্রি অঙ্কন করার চেষ্টা করলাম। তারপর চাঁদার সাহায্যে 60 ডিগ্রি এটা সত্য কিনা যাচাই করলাম, দ্যাট ইজ কল্ড সম্পাদ্য। এই ধরনের সম্পাদ্য আমাদের
সিলেবাসেও আছে, 5 নাম্বার পড়ে। তো আমাদেরকে এই সম্পাদ্য বিষয়ে কিছুটা হলেও জ্ঞান লাভ করতে হবে। নেক্সট আমরা বৃত্ত সম্পর্কিত উপপাদ্য পড়ব। তো বৃত্ত সম্পর্কিত উপপাদ্য পড়তে গেলে আমাদের যেটা ভীষণ ইম্পর্টেন্ট, বৃত্ত সম্পর্কিত কিছু তথ্য, বৃত্ত সম্পর্কিত কিছু তথ্য আমাদেরকে জানতে হবে। সেটা কি? যেহেতু বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, আমাদের বৃত্ত কাকে বলে, যেটা আমরা যদিও ক্লাস 5-এ পড়ে এসেছি, তো সেগুলো একটু রিভাইজ করে নিয়ে যাক বা স্মৃতিতে আনার চেষ্টা করি আমরা। এটাকে স্মৃতিচারণা বলে। তো চেষ্টা করছি আমরা বৃত্ত সম্পর্কিত কিছু আইডিয়া। বৃত্ত, বৃত্ত কাকে বলে, যেটা সার্কেল, কারণ আমার এই চ্যাপ্টার উপপাদ্য সার্কেল, বৃত্ত সম্পর্কিত। সে বৃত্ত কি? কোনো একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সমান দূরত্বে যদি একটি বিন্দু গতিশীল হয় এবং ওই গতিশীল বিন্দু, এটা যদি ও হয়, এটা যদি পি হয়, এই গতিশীল বিন্দুর যে পথ, এটা হচ্ছে বৃত্ত। অন্যভাবে বলতে পারি, কোনো একটি নির্দিষ্ট বিন্দু কেন্দ্র করে সমদূরত্বে যদি একটি বক্ররেখা অঙ্কন করা যায়, তাহলে যে আবদ্ধ সামতলিক চিত্র, তাকে আমরা বৃত্ত বলবো। এই বৃত্তে এই ও, এটাকে আমরা সেন্টার বলবো। সেন্টার মিন্স কেন্দ্র। বৃত্তের কোনো বিন্দু থেকে পরিধির কোনো বিন্দুর যে ডিস্ট্যান্স, এটাকে আমরা ব্যাসার্ধ বলবো, এটাকে রেডিয়াস বলা হয়। এরপর এই যে বক্ররেখা, এই বক্ররেখাকে আমরা বলবো পরিধি, এটাকে সার্কামফারেন্স বলা হয়। এরপর আমরা কেন্দ্র বরাবর যে সরলরেখাটি পরিধির দুপ্রান্ত পর্যন্ত বিস্তৃত, অর্থাৎ এই যে সরলরেখাটি, এটাকে আমরা বলবো ব্যাস অর্থাৎ ডায়ামিটার। পরিধির উপর স্থিত যে কোনো দুটি বিন্দু সংযোগ সরলরেখা, এটাকে আমরা বলবো জ্যা, ইংরেজিতে এটাকে কর্ড বলা হয়। এবং এই বৃত্ত আঁকার জন্য আমরা ছোটবেলায় করেছি এইভাবে, যে বৃত্ত আঁকি, এই যে আঁকা, অর্থাৎ এইভাবে যে আমরা বৃত্ত আঁকি, এই এক একটি অংশকে আমরা, এই এক একটি অংশ অর্থাৎ এখান থেকে এটা, এই যে অংশ, এটাকে আমরা বলবো বৃত্তচাপ বা আর্ক। এগুলো আমরা প্রত্যেকেই জানি। তো এখান থেকে একটা প্রশ্ন যে বৃত্তের জ্যা কি নির্দিষ্ট একটি পাওয়া যায়? নো, বৃত্তের অসংখ্য জ্যা, অর্থাৎ আমরা বৃত্তের পরিধির উপর স্থিত যে কোনো দুটি সংযোগ সরলরেখাকে আমরা জ্যা বলতে পারি। ইভেন এটিও একটি জ্যা, অর্থাৎ কেন্দ্রগামী যে সরলরেখাটি, সেটিও জ্যা, এবং কেন্দ্রগামী জ্যাকে আমরা ব্যাস বলি। এখান থেকে একটা ছোট্ট কথা আমাদেরকে মনে রাখতে হয় যে ব্যাস এবং ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক, ব্যাস সমান 2 × ব্যাসার্ধ। আরো একটা কথা, যে বৃত্তের বৃহত্তম জ্যা কোনটি? ব্যাস, কারণ এখানে অসংখ্য জ্যা, তার মধ্যে যেটা সব থেকে বড় জ্যা সেটি হচ্ছে কেন্দ্রগামী, এবং কেন্দ্রগামী একটা বৃত্তের ব্যাসের সংখ্যা অসংখ্য। সিমিলারলি আমরা এই ছোট ছোট বৃত্তচাপ দ্বারাই গঠিত হয়, ছোট ছোট বৃত্তচাপ দ্বারাই গঠিত হয়, এটা একটা বৃত্তচাপ, এটা একটা বৃত্তচাপ, এটা একটা বৃত্তচাপ, এই ছোট ছোট বৃত্তচাপ দ্বারা গঠিত হয় বৃত্ত। অর্থাৎ এই বৃত্তচাপগুলো সব একত্রিত হয়ে যেটা হয়, সেটাকে আমরা বৃত্তের পরিধি বলি। তার মানে আমরা বলতে পারি বৃহত্তম বৃত্তচাপ কোনটি? বৃহত্তম বৃত্তচাপ মানে পরিধি। এগুলো আমাদের জানা দরকার আছে। নেক্সট আমাদেরকে জানতে হবে একটা বৃত্তের, এটাকে ভিতরের অংশ বলে, এটা বাইরের অংশ, এবং এটাকে আমরা বৃত্ত বলি। ওকে, আরো একটা জিনিস আমাদের জানা দরকার আছে, এটা আমাদেরকে জানা দরকার আছে বৃত্তের এই যে অংশ, এটাকে আমরা চাপ বলি, যেটা বললাম APB, এটাকে লেখা হয় কিভাবে? APB, এটি চাপ। এখান থেকে এটা যেমন চাপ, এখানে যদি আমরা C দিই,
অর্থাৎ এ সি বি এটাও একটা চাপ, অর্থাৎ এই অংশটিও চাপ। সিমিলারলি এখান থেকে এই অংশটিও চাপ। এই দুটো চাপ দ্বারা গঠিত হয়, বৃত্তের পরিধি। অর্থাৎ এই দুটি চাপের সমষ্টি এক প্রকার পরিধি। দ্যাট মিনস এই দুটি চাপ পরস্পরের অনুবন্ধী আমরা বলতে পারি। আরেকটা জিনিস, এই যে ছোট চাপ, এটাকে আমরা বলতে পারি মাইনর আর্ক, যেটাকে আমরা উপচাপ বলতে পারি। আর এটাকে আমরা বলতে পারি মেজর আর্ক। দ্যাট মিনস অধিচাপ, অর্থাৎ বড়, মানে অতিরিক্ত অধিচাপ, মেজর আর্ক। এটা হচ্ছে মাইনর, এখান থেকে এই অংশটা হচ্ছে মেজর। ক্লিয়ার? নেক্সট আরেকটা জিনিস আমরা জানবো, এটা যদি একটা বৃত্ত হয়, এই বৃত্তের একটা যে কোনো জ্যা নিয়ে নিলাম, জ্যা নেয়ার সঙ্গে সঙ্গে দুটো অংশ হয়েছে, এদিকের একটা অংশ এবং এদিকের একটা অংশ। এই দুটি অংশকে বলা হয় বৃত্তাংশ। অর্থাৎ এটা যদি এবি জ্যা হয়, এটা যদি পি হয়, একটি এবি একটি জ্যা এবং এপিবি চাপ, জ্যা এবং এপিবি চাপ দ্বারা গঠিত যে অংশ এপিবি, এটাকে আমরা বলছি বৃত্তাংশ। এবং এই যে দুটো অংশ, এদিকে আমরা কিউ যদি নাম দিই, তাহলে আরেকটা আছে এবি জ্যা ও এ কিউ বি বৃত্তচাপ। এই অংশটি অর্থাৎ এ কিউ বি, এটির নাম আমরা বলবো মাইনর বৃত্তাংশ অর্থাৎ সেগমেন্ট। এটা আমরা বলবো মেজর সেগমেন্ট। অর্থাৎ যদি বলি এটা হচ্ছে মেজর মানে বৃত্তাংশ, এটাকে আমরা বলবো উপবৃত্তাংশ। এরপরে আরো একটা জিনিস আমরা জানবো, এটা যদি একটা বৃত্ত হয়, এই বৃত্তের এটা যদি এ বি, এটা বি ও, এই যে অংশটি অর্থাৎ এ ও বি ব্যাসার্ধ প্লাস এ পি বি চাপ ইকুয়াল টু এ ও বি, এই যে অংশ, এটাকে আমরা বলবো বৃত্তকলা। এই দিকের যে অংশ, এটিও কিন্তু বৃত্তকলা। এই অংশটাকে বলবো আমরা মেজর সেক্টর এবং এই অংশটাকে বলবো আমরা মাইনর সেক্টর। অর্থাৎ এটা হচ্ছে উপবৃত্তকলা আর এটা হচ্ছে অধিবৃত্তকলা। তাহলে প্রত্যেকটার মধ্যে একটা সিমিলারিটি আছে। যেটি ছোট চাপ সেটিকে আমরা বলবো উপচাপ বা মাইনর আর্ক, যেটি বড় চাপ সেটিকে আমরা বলবো অধিচাপ বা মেজর আর্ক, যেটি ছোট বৃত্তাংশ সেটাকে আমরা বলবো মাইনর সেগমেন্ট বা উপবৃত্তাংশ, যেটি বড় বৃত্তাংশ সেটাকে আমরা বলবো মেজর সেগমেন্ট বা অধিবৃত্তাংশ। সিমিলারলি যেটি ছোট বৃত্তকলা সেটি হলো মাইনর সেক্টর, আর যেটি বড় সেক্টর সেটাকে আমরা বলবো মেজর সেক্টর। অর্থাৎ উপবৃত্তকলা এবং অধিবৃত্তকলা। আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস মাথায় রাখতে হবে, যেটা আমরা ভুল করি, যে কোনো একটি জ্যা এবং বৃত্তচাপ দ্বারা গঠিত যে অংশটি সেটিই বৃত্তাংশ, আর দুটি ব্যাসার্ধ এবং একটি বৃত্তচাপ দ্বারা গঠিত অংশ বৃত্তকলা। এটি আমাদেরকে ভীষণভাবে মনে রাখার চেষ্টা করতে হবে। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যে একটা বৃত্ত তার যদি ব্যাস বরাবর কেটে দেওয়া হয়, অর্থাৎ এটা একটা বৃত্ত ছিল, এটা আমরা ব্যাস বরাবর কেটে দিলাম, তখন এটাকে আমরা বলবো অর্ধবৃত্ত। অর্ধবৃত্ত মিনস সেমি সার্কেল। অর্ধবৃত্ত মিনস সেমি সার্কেল। এগুলি আমাদের মাথায় রাখতে হবে। নেক্সট
আমরা চেষ্টা করব এরপর উপপাদ্যে আসা। ক্লাস 10-এর উপপাদ্য 31, যেটা আমরা শুধুমাত্র সাধারণ সূত্রটি পড়ব এবং সাধারণ সূত্রটি মনে রাখার চেষ্টা করব, কারণ এটি মূল্যায়নের অন্তর্ভুক্ত নয়। সেটি কি না, 3টি অসমরেখ বিন্দু দিয়ে একটি মাত্র বৃত্ত অঙ্কন সম্ভব। তার মানে কি, 3টি অসমরেখ বিন্দু। এখানে প্রশ্ন, অসমরেখ বিন্দু কি না, অসমরেখ বিন্দু মানে ধরো এ বি দুটি বিন্দু, তৃতীয় বিন্দু এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে। যদি তৃতীয় বিন্দু এখানটায় থাকে, অর্থাৎ 3 বা তার বেশি বিন্দু এক সরলরেখায় থাকলে, এক সরলরেখায় অবস্থিত হলে, তখন তার এই যে 3টি বিন্দু বা 3-এর বেশি বিন্দু, এদেরকে আমরা সমরেখ বিন্দু বলবো, সমরেখ বিন্দু বলবো। যদি তা না হয়, অর্থাৎ দুটি বিন্দু এ বি, তৃতীয় বিন্দুটি এখানে, এই ধরনের যদি সিচুয়েশন আসে, যদি আসে, তখন আমরা, অর্থাৎ 3 বা তার বেশি বিন্দু এক সরলরেখায় অবস্থিত না হলে, তখন তাকে আমরা অসমরেখ বিন্দু বলবো। শর্ট কোশ্চেন আসে, এমসিকিউ অথবা শূন্যস্থান পূরণ, সেখানে 3টি অসমরেখ এটার জায়গায় ফাঁকা থাকতে পারে, একটি মাত্র জায়গায় ফাঁকা থাকতে পারে। অর্থাৎ আমাদেরকে খেয়াল রাখতে হবে যে 3টি অসমরেখ বিন্দু, এটা দিয়ে আমরা একটি মাত্রই বৃত্ত অঙ্কন করতে পারি। এই তিনটি বিন্দু অসমরেখ এবং এই 3টি বিন্দু দিয়ে একটি মাত্রই বৃত্ত অঙ্কন সম্ভব। প্রমাণ মূল্যায়নের অন্তর্ভুক্ত নয়, সুতরাং আমরা এই প্রমাণটা করব না, শুধুমাত্র সাধারণ সূত্রটি মনে রাখার চেষ্টা করব। যাক, আমার প্রিয় ছাত্রছাত্রী, আমরা জিওমেট্রির বেসিক আইডিয়াটা নিলাম। নেক্সট ভিডিওতে আমরা নেক্সট থিওরেমটা প্রমাণ করার চেষ্টা করব। আর ভিডিওটি দীর্ঘায়িত না করে সকলকে হার্দিক শুভকামনা জানিয়ে শেষ করছি।